যে বাজেটটি দেয়া হয়েছে এখানটাতে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো আপনি যেটি বলছেন যে পরিবর্তন কি করা যায়। এখন ৭,৯০,০০০ কোটি টাকার যে বাজেট দিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে ব্যয় সেটি তো রাষ্ট্রীয় ব্যয় যেটা বা বেতন বা সরকারি খরচ সেটি। এখানে যে চ্যালেঞ্জটি হলো ঘাটতি বাজেট একটি, যেটি আমরা এবার দেখতে পাচ্ছি যে যদিও এই ঘাটতি বাজেট গত বছর চলতি অর্থ বছরের যে বাজেট সেই বাজেটের তুলনায় ঘাটতি বাজেটটা কম, কিন্তু আমরা কিন্তু এবারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক সুযোগ সুবিধা দিতে দেখলাম। অনেক সুযোগ সুবিধা দিতে হয়েছে। আপনি নিশ্চয়ই দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশ একটি দাবির দেশে পরিণত হয়েছিল, দাবি আদায়ের দেশে পরিণত হয়েছিল এবং যে যেখান থেকে পেরেছে সরকারকে একরকম আমি বলবো যে জিম্মি করে সবাই তাদের দাবি আদায় করে নিয়েছে, বা সরকারও সেখানটাতে অনেকটা বলতে পারেন যে মাথা নত করেছে, কারণ তাদের যে কাজ সেগুলোকে করতে গিয়ে এদের সবাইকে তুষ্ট করতে হয়েছে এবং সরকারের ব্যয় কিন্তু আরও বেড়ে গেছে এবং সরকারের পরিধি ছোট। কিন্তু আপনি যদি গত বছরের ব্যয় এবং এবছরের ব্যয় যদি আপনি একটু পর্যালোচনা করেন দেখবেন যে এবারের কিন্তু সরকারের ব্যয়ের পরিমাণটা আগের বিশাল যে সরকারের বাহিনী বা সরকারের মন্ত্রিপরিষদ সে তুলনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট, কিন্তু তারপরও ব্যয়ের পরিমাণটা কিন্তু বাড়তি এবং এই যে বাড়তি প্রণোদনা যেগুলো দেয়া হচ্ছে তারও চাপ সরকারের উপরে আছে। কিন্তু অর্থনীতির যে অবস্থা, আমদানি রপ্তানি বাণিজ্য, নতুন ক্যাপিটাল মেশিনারি যে ইম্পোর্ট বলেন বা যা কিছু কর্মসংস্থান বলেন, এই জায়গাগুলোতে কিন্তু সরকার যে খুব অ্যাড্রেস করতে পেরেছে একবার স্পেসিফিকভাবে সেটি কিন্তু না। রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যেটি একটু আগে খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান যেটি বলছিলেন যে এই যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার যে কারেন্ট ফিসক্যাল ইয়ারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু খুব বড় ধরনের হোঁচট খাচ্ছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে। তো এখনই যেহেতু হোঁচট খাচ্ছে, আগামী অর্থ বছরে বা আগামী যে অর্থ বছর যেটি সামনে আসছে নতুন বাজেট পাশের মধ্য দিয়ে, সেখানটাতে আমি নতুন কোনো চমক দেখছি না, বরং অর্থনীতি যেভাবে বাধাগ্রস্ত বা বিপদগ্রস্ত বা এই চোরতন্ত্রের অর্থনীতিতে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গা থেকে সরকারকে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা যেটা বাড়িয়ে নেওয়া হয়েছে। আপনি দেখবেন যে বাজেট ছোট করা হয়েছে, মূল বাজেট ছোট করা হয়েছে, টোটাল বাজেট, কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কিন্তু চলতি অর্থ বছরের চেয়ে বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো এই টাকা কোত্থেকে আসবে? একটি মাত্র পথ, সেটি হলো অর্থনীতির যে বর্তমান প্রেক্ষাপট, সেটিতে হলো যে কর নেট যদি বাড়ানো যায়, কর নেট যদি সুনির্দিষ্টভাবে কারা কোথায় কর নেটের বাইরে আছে তাদেরকে ইনক্লুড করা ছাড়া এই লক্ষ্যমাত্রা অর্জন করা, বাজেটের যে রাজস্ব লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা খুব দূরও হবে। কারণ আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের খবর আমরা জানি, আমাদের শিল্পের কী অবস্থা আমরা সেটি জানি, কত দূর এই শিল্প নিকট ভবিষ্যতে যেতে পারবে, সেখান থেকে কী আসবে আমরা জানি, আমাদের ব্যাংকিং খাতের অবস্থা আমরা জানি, আমাদের পুঁজিবাজারের অবস্থা জানি। সবই প্রায় নিবু অবস্থার মধ্যে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু ঘুরে দাঁড়াতে কিন্তু আসলে পারছে না অর্থনীতি নানান টুলস ব্যবহার করার পরেও। তো এই অবস্থা থেকে যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেটি হয়তো আবার কারেকশন করা হবে আমি মনে করি। এর যে রেওয়াজ আমাদের আছে, কিন্তু যতই কারেকশন করানো হোক না কেন, যদি এটিকে সুনির্দিষ্ট আয়ের উৎস বের করা না হয়, আপনি ইম্পোর্ট ডিউটি দিয়ে ক টাকা পাবেন? আপনি আপনার যদি শিল্পই না থাকে, আপনি যদি আপনি নতুন খাত তৈরি না করে নতুন করনেটের আওতা না বাড়িয়ে কোনো সুযোগ নাই, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কোনো হবে না। অপকার বই কি অপকার ছাড়া মানে কোনো উপকার হওয়ার কোনো আমি সুযোগ দেখছি না আপাতত।